আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। যে তোমাদেরকে আজকে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে ক্লাস করব। আজকে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ে আলোচনা করব। প্রথম অধ্যায় আছে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম 1971 সালে হয়েছে, তোমরা সবাই জানো। তো আমরা এই স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত আসতে আমাদের আগে অনেকগুলো ধাপ পার হয়ে আসতে হয়েছে। তো ওই ধাপগুলোর মধ্যে 1966 সালের 6 দফা আন্দোলন থেকে আমাদের শুরু। তো 1966 সালের 6 দফা আন্দোলনে ভাষা, আগরতলা মামলা, সংস্কৃতি, স্বাধিকার আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান ও 70 সালের নির্বাচন ছিল মূল। তো যাই হোক, আজকে আমরা অত গভীরে যাব না। আজকে আমরা শুধু ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় রাষ্ট্রভাষা আন্দোলন। তোমরা সবাই খেয়াল করো, রাষ্ট্রভাষা আন্দোলন। রাষ্ট্রভাষা আন্দোলনটি আমাদের শুরু হয়েছিল 1947 সালে। 1947 সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি আদর্শ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। এর মধ্যে একটি প্রশ্ন উঠে আসে। প্রশ্নটি হচ্ছে, পাকিস্তান যখন স্বাধীন হয় তখন পাকিস্তানের রাষ্ট্রভাষাটি কী হবে? পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে? তখন পাকিস্তানের যারা পরিচালক ছিলেন, নেতৃত্বস্থানীয় লোক ছিলেন, যেমন মোহাম্মদ আলী জিন্নাহ থেকে শুরু করে মোহাম্মদ আলী জিন্নাহ তখন উর্দু ভাষা করার জন্য রাষ্ট্রভাষাকে উর্দু ভাষা হিসেবে স্বীকৃতি দেয়। তখন বাংলার শিক্ষিত জনগণ এগিয়ে আসে যে রাষ্ট্রভাষা উর্দুর পাশাপাশি আমাদের বাংলাটাকেও রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। তার কারণ ছিল বাঙালির তখন 6,90,00,000 জনগণের মধ্যে, তখন জনসংখ্যা ছিল 6,90,00,000। তার মাঝে 4,40,00,000 লোক ছিল বাঙালি, যারা বাংলা ভাষায় কথা বলত। আর বাকি 3 কোটি লোক ছিল উর্দু ভাষা। তো উর্দু ভাষা লোক সংখ্যা হয়ে যায় সংখ্যালঘু। তো সংখ্যালঘু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে, সংখ্যালঘু লোকের ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাংলার জনগণ স্বীকৃতি দিতে অস্বীকার জানায়। বহু ভাষাবিদ, পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এদেশের অগ্রণী বুদ্ধিজীবী ও সাহিত্যিকরা বাংলা সাহিত্যের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের রক্ষায় এগিয়ে আসেন। এ সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি ভাষণে বলেছিলেন, আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এর এক কারণ, তার চেয়ে বেশি সত্যি আমরা বাঙালি, এটি কোনো আদর্শের কথা নয়, এটি একটি বাস্তব কথা। প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারা ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ দিয়েছে যে তা মালা তিলক টিকিতে কিংবা টুপি লুঙ্গি দাড়িতে ঢাকার জন্য। এই প্রশ্নের উত্তরে সচেতন শিক্ষিত জনগণ তাদের মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করার দাবি করে। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। 1948 সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে শিক্ষকদের সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। উপস্থিত ছাত্ররা তখন নানা ধ্বনিতে এর প্রতিবাদ জানায়। দেশের শিক্ষাবিদ, সাহিত্যিক ও বুদ্ধিজীবী এবং অধিকাংশ রাজনৈতিক নেতৃত্ব বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার পক্ষে অবস্থান নেন।
তারা উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি চেয়েছিল। 1948 সালের 11 মার্চ ভাষার দাবিতে সমগ্র দেশের ধর্মঘট ঢাকা হলে আলী আহমদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কাজী গোলাম মাহবুব অধিকাংশ নেতাই গ্রেফতার হয়। পুলিশের দমন-পীড়ন, বহু ছাত্রছাত্রী আহত হলে ভাষা আন্দোলন তখনও বন্ধ হয়নি। এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মঘট পালন করা হয়। আন্দোলনের পথ ধরে 1952 সালে ঢাকা প্রাদেশিক পরিষদের অধিবেশনে বসলে ছাত্ররা গণপরিষদ ঘেরাও করে রাষ্ট্রভাষার দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয়। দিনটি ছিল 21শে ফেব্রুয়ারি। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিনের নেতৃত্বে মুসলিম লীগ সরকার ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা জারি করে, অর্থাৎ 4 জনের বেশি একত্রিত হয়ে কোনো মিটিং বা মিছিল করতে পারবে না। তারা মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষায় আপোষহীন সাহসী ভূমিকা নিতে প্রস্তুত। 20শে ফেব্রুয়ারি রাতে তারা সভা করে 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয়। সেদিন আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল। প্রথম তারা লাঠিচার্জ করল ও কাঁদানে গ্যাস ছুড়ল, তাতে দমাতে পারল না বিক্ষোভকারীদের। মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল মতিন ও গাজীউল হক। এবার গুলি চালানো হলো মিছিলে। গুলিতে নিহত হলেন রফিক উদ্দিন, আব্দুল জব্বার এবং আব্দুল বরকত। আহতের সংখ্যাও ছিল অনেক। তাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলো। এদের মধ্যে আব্দুল সালাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 22শে ফেব্রুয়ারি ছাত্র জনতা মিছিলে শফিউর রহমান সহ 9 বছরের কিশোর ওয়ালিউল্লাহ পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। এছাড়া নাম না জানা আরও অনেকে 21শে ও 22শে ফেব্রুয়ারিতে নিহত হয়েছিলেন। তারা হলেন ভাষা শহীদ। যেখানে পুলিশের গুলিতে তারা শহীদ হয়েছিলেন সেই স্থানে 23শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তৈরি করে একটি শহীদ মিনার। 1963 সালের এই অস্থায়ী মিনারটি স্থলে বড় করে শহীদ মিনার তৈরি করা হয়। এটি ঢাকা মেডিকেল কলেজের সামনে গড়া কেন্দ্রীয় শহীদ মিনার। এবার আমরা এই রাষ্ট্রভাষা আন্দোলন সম্পর্কে আমরা যা বললাম তা ইনশাল্লাহ তোমরা বইয়ের সাথে মিলিয়ে তোমরা অবশ্যই বাসায় পড়বে এবং বোঝার চেষ্টা করবে। এবার আমরা ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা করব। ভাষা আন্দোলন, এই যে আমাদের ভাষা আন্দোলন হয়েছে, সেই ভাষা আন্দোলনের যে তাৎপর্য বা ফলাফল হয়েছে তা আমরা এখন আলোচনা করব। ভাষা আন্দোলনের তাৎপর্য: বাঙালির বুকের রক্ত দিয়ে মাতৃভাষা সম্মান রক্ষা করতে পেরেছিল। শেষ পর্যন্ত পূর্ব বাংলার আইনসভা বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে। 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধানে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দানের মাধ্যমে ভাষা আন্দোলনের সমাপ্তি ঘটে। অবশেষে বাঙালি জাতির বিজয় অর্জিত হয়। বাংলা বা উর্দু দুই ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মাতৃভাষা স্বীকৃতি ন্যায্য দাবি আদায়ে সফল হয়ে বাঙালির মনে জাতীয় চেতনা জোরদার হয়। বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাঙালির হাজার বছরের স্বীকৃতি নিয়ে গর্ব করার সাথে সাথে আত্মবিশ্বাস ফিরে পায় বাঙালিরা। ভাষার জন্য বাঙালির
এই মহান আন্দোলনকে শ্রদ্ধা জানায় বিশ্ববাসী। 1999 সালে আমাদের ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। সেই বছর 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন। তাই এখন প্রতি বছর 21 ফেব্রুয়ারি দিনটি পৃথিবীর সকল জাতি নিজ নিজ মাতৃভাষাকে বিশেষ সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। সেই সাথে স্মরণ করে বাংলা ভাষার বাঙালির স্বাধীনতা ও ভাষা আন্দোলনকে। এবার আমরা যুক্ত ফ্রন্ট নিয়ে আলোচনা করব। এই যে আমাদের আন্দোলনের দ্বিতীয় ধাপ ছিল যুক্ত ফ্রন্ট। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই শাসকদের ষড়যন্ত্রের পূর্ব পাকিস্তানের মানুষের মনে ক্ষোভের দানা বাঁধতে থাকে। আত্মরক্ষা ও আত্মবিকাশের প্রশ্নে নানা মতে মানুষ এক হতে থাকে। ক্ষমতাসীন দল মুসলিম লীগ যেন ষড়যন্ত্র আর শোষণের প্রতীক হয়ে ওঠে। ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মিলে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে সামনে রেখে 1954 সালে একটি জোট গঠন করে। এই যুক্ত ফ্রন্ট নামে পরিচিত। এই নির্বাচনে যুক্ত ফ্রন্টে যোগ দেয় আওয়ামী লীগ, মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল। যুক্ত ফ্রন্ট 1954 সালের নির্বাচন ও পূর্ব বাংলার মুক্তির সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্ত ফ্রন্ট গঠন ও 21 দফার কর্মসূচি। যুক্ত ফ্রন্ট গঠনের পর 21 দফা কর্মসূচি চালু হয়। 1954 সালের নির্বাচনে পাকিস্তানের দুই অংশের পার্লামেন্ট বা সংসদ নিয়ে গঠিত জাতীয় পরিষদের কোনো নির্বাচন ছিল না। এটি ছিল শুধু পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন। বাঙালি জাতি বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে মুসলিম লীগ নেতৃত্বের কার্যকলাপ ও পাকিস্তানি শোষণ প্রতিরোধে এই নির্বাচন ছিল একটি মাইলফলক। ক্ষমতাসীন মুসলিম লীগ সহ মোট 16টি দল এই নির্বাচনে অংশ নেয়। মূল প্রতিদ্বন্দ্বিতা হয় যুক্ত ফ্রন্ট ও মুসলিম লীগের মধ্যে। যুক্ত ফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে। যুক্ত ফ্রন্টের নেতৃত্বে ছিলেন তৎকালীন বাংলার 3 প্রবীণ নেতা শেরে বাংলা এ.কে. ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এ সময় তরুণদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলের দৃষ্টি আকর্ষণ করেন ও জনপ্রিয় রাজনৈতিক নেতা হয়ে ওঠেন। যুক্ত ফ্রন্ট জনগণের সামনে তাদের 21 দফা কর্মসূচি প্রকাশ করে। এতে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি, জমিদারি প্রথা বাতিল, পাট শিল্প জাতীয়করণ, সমবায়ু ভিত্তিক কৃষি ব্যবস্থা, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান ইত্যাদি অন্তর্ভুক্ত করা। এছাড়া সমস্ত অন্যায় আইনকানুন বাতিল, 52 সালের ভাষা আন্দোলনের শহীদ স্মরণে শহীদ মিনার নির্মাণ, 21 ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা এবং পূর্ব বাংলার স্বায়ত্ত শাসনের কথাও বলা হয়। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নের জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবিও এতে ছিল। এখন আমরা নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করব।
নির্বাচনের ফলাফল। 1954 সালের নির্বাচনে মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আলাদা আসন ছিল, আলাদা ভোট হয়। পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে 309টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট 236টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অপরদিকে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম বিপর্যয় ঘটে। দলটি মাত্র 9টি আসন পায়। বাকি আসনে স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্য দল বিজয়ী হয়। যুক্তফ্রন্টের এই বিজয়ে দেশ বিদেশের পত্রপত্রিকা ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করে। এই নির্বাচন ছিল পূর্ব বাংলার প্রাপ্ত বয়স্কদের ভোটের প্রথম সর্বজনীন নির্বাচন। বাঙালি জাতি নিজেদের অধিকার রক্ষার জন্য উজ্জীবিত হয়ে যুক্তফ্রন্টে নৌকা প্রতীকে ভোট দেয়। শুধু ধর্মের দোহাই দিয়ে মানুষকে যে ধোঁকা দেয়া যায় না, মুসলিম লীগের ফলাফল বিপর্যয়ে তা প্রমাণিত হয়। ভাষা ও সংস্কৃতির বিরোধী অবস্থান নিয়ে কঠোর দমননীতি ও স্বৈরশাসন চালিয়ে কোনো সরকার যে টিকে থাকতে পারে না তাও প্রমাণিত হয়। বাঙালির নতুন এ জাতীয়তাবাদী চেতনা পরবর্তীকালে সকল আন্দোলন ও নির্বাচনের প্রেরণা জুগিয়েছে। অন্যদিকে মুসলিম লীগ একটি গণবিরোধী দল হিসেবে পরিচিত হয়। 1957 সালের মধ্যে দলটি বহুদা বিভক্ত হয়ে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়। পরবর্তীতে 1970 সালের নির্বাচনেও দলটি পূর্ব পাকিস্তানের একটি আসনও পায়নি। মুসলিম লীগের পরাজয়ে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ। যখন মুসলিম লীগ নির্বাচনে পরাজিত হয় তখন কিন্তু যুক্তফ্রন্টের বিজয় হয়। এখানে স্বাধীনতার পর থেকে মুসলিম লীগের ভূমিকা বাঙালিকে ক্ষুব্ধ করেছিল, আর ভাষা আন্দোলনের বিজয়ের ফলে দেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য তাদের আকাঙ্ক্ষা বেগবান হয়ে ওঠে। যুক্তফ্রন্টের বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত হয়েছিল। এটি যুক্তফ্রন্টের সহজ বিজয়ের অন্যতম কারণ। এই জোটের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। বাংলা ভাষার মর্যাদা দান, প্রাদেশিক স্বায়ত্তশাসন, কৃষক শ্রমিক সহ সকল শ্রেণীর মানুষের কথা এতে ছিল। 21 দফা কর্মসূচিতে তাদের সহজ বিজয়ের আরেকটি কারণ। যুক্তফ্রন্টের প্রবীণ ও তরুণ নেতা কর্মীদের সমন্বয় ঘটে। পাশাপাশি তরুণদের প্রচার অভিযান ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে মুসলিম লীগের কর্মসূচি ছিল অস্পষ্ট ও গোজামিলে ভরা। গণবিচ্ছিন্ন নেতা কর্মীরা যুক্তফ্রন্টের কর্মীদের প্রচারাভিযানে জোয়ারে ভেসে যায়। মুসলিম লীগের দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শোষণ, দলের মধ্যে অন্তদ্বন্দ্ব, দুর্নীতি, পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পরাজয়ের কারণ। তো আজকে আমরা আলোচনা করলাম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে রাষ্ট্রভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের তাৎপর্য, যুক্তফ্রন্টের নির্বাচনের ফলাফল। তা তোমরা এগুলো বাসায় ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছো আর বুঝতে পারবে। যদি বুঝতে না পারো পরবর্তী ক্লাসগুলো ফলো করবে, ইনশাল্লাহ বুঝতে পারবে। আজকের মতো আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।